আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এমন কিছু ইংলিশ ওয়ার্ড নিয়ে আলোচনা করব যে ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা অর্থ একই রকম হলেও তাদের মধ্যে আসলে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। এই সূক্ষ্ম পার্থক্যটা না জানার কারণে অনেক সময় আমরা যে জায়গায় যে শব্দটা ব্যবহার করা দরকার সেই জায়গায় সেই শব্দ ব্যবহার না করে কাছাকাছি বা তার সিনোনিম অথবা প্রতিশব্দটা বসিয়ে দিই, যার কারণে অর্থের অনেকটুকুই পরিবর্তন হয়ে যায়। চলুন আজকে এমন কিছু ইংলিশ ওয়ার্ডের সাথে আমরা পরিচিত হয়ে নিই। মেড অফ, মেড ফ্রম, মেড ইন, মেড বাই, এগুলো দিয়ে তৈরি করা বা প্রস্তুত করা বোঝায়। কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। আমরা কখন মেড অফ বসাবো? যখন কোনো একটা পণ্য তৈরি করার পর সেই পণ্যের মধ্যে যেই উপাদান কিংবা উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে সেই উপাদান কিংবা উপকরণের ফিজিক্যাল উপস্থিতি লক্ষ্য করা যায়, তখন আমরা মেড অফ ব্যবহার করব। যেমন কাঠ দিয়ে টেবিল তৈরি করা হলো, এক্ষেত্রে টেবিলে কাঠের উপাদানটি দৃশ্যমান আছে, সেক্ষেত্রে মেড অফ হবে। যেমন আমরা বলতে পারি দ্য টেবল ইজ মেড অফ উড। কখন মেড ফ্রম বসাবো? যখন কোনো একটা পণ্য উৎপাদন করার পর বা প্রস্তুত করার পর সেই পণ্যের মধ্যে যে উপকরণ অথবা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তার ফিজিক্যাল উপস্থিতি না দেখা যায় বা না থাকে, তখন আমরা মেড ফ্রম ব্যবহার করব। যেমন কাঠ দিয়ে কাগজ তৈরি করা হলো, এই কাগজের মধ্যে কাঠের উপাদান কিংবা উপকরণের ফিজিক্যাল উপস্থিতি দৃশ্যমান হয় না, সেক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করব। যেমন দ্য পেপার ইজ মেড ফ্রম উড। কখন মেড ইন ব্যবহার করব? যখন কোনো একটা পণ্য কোনো দেশে উৎপাদন করা হয় এটা বোঝানোর জন্য মেড ইন ব্যবহার করতে হয়। যেমন দ্য মোবাইল সেট ইজ মেড ইন চায়না। কখন মেড বাই বসাবো? যখন কোনো একটা পণ্য কোনো একজন ব্যক্তি অথবা একটা প্রতিষ্ঠান অথবা কোম্পানির মাধ্যমে উৎপাদিত হয় অথবা প্রস্তুত হয়, তখন আমরা মেড বাই বসাবো। যেমন দ্য মোবাইল ফোন ইজ মেড বাই স্যামসাং। নেক্সট, বিটুইন এবং অ্যামং, দুটি নাউনের মধ্যে পার্থক্য, তুলনা এরকম যে কোনো কিছু বোঝানোর জন্য বিটুইন ব্যবহার করা হয়। অ্যামং ব্যবহার করা হয় দুইয়ের বেশি জনের মধ্যে অথবা বেশি নাউনের মধ্যে বোঝাতে। যেমন ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস বিটুইন 2 persons এবং ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং 5 persons। সি, লুক, ওয়াচ। সি মানে কোনো একটা কিছু দেখা, সাধারণভাবে দেখা, মনোযোগ সহকারে না। অর্থাৎ আমরা দেখছি কিন্তু আমরা মন দিয়ে দেখছি না, সাধারণভাবে দেখছি। যেমন আমরা রাস্তা দিয়ে হাঁটছি, অনেক কিছু আমাদের চোখে পড়ছে অথবা অনেক কিছু দেখছি, কিন্তু সবকিছুকে আমরা মন দিয়ে দেখার চেষ্টা করছি না অথবা প্রয়োজন মনে করছি না, তখন ব্যবহার করতে হবে সি। ওয়াচ অর্থ দেখা, তবে ওয়াচ অর্থ মনোযোগ সহকারে দেখা। যেমন ওয়াচ দ্য মুভি, ওয়াচ দ্য ড্রামা, ওয়াচ টিভি প্রোগ্রাম। আমরা যখন নাটক দেখি অথবা টেলিভিশনে কোনো প্রোগ্রাম দেখি তখন আমরা মনোযোগ সহকারে দেখি, এক্ষেত্রে ওয়াচ ব্যবহার করতে হবে। কখন লুক ব্যবহার করব? আপনি সাধারণভাবে অন্য কোনো দিকে তাকিয়ে আছেন অথবা তাকাচ্ছেন, তখন আপনার দৃষ্টি ওদিক থেকে ফিরিয়ে নির্দিষ্ট কোনো একটা পয়েন্টের উপর যদি আনতে হয় তখন ব্যবহার করতে হবে লুক। যেমন লুক এট দ্য স্কাই, লুক এট মি, লুক এট দ্য বুক। নেক্সট, লিসেন এবং হেয়ার। লিসেন মানে কোনো একটা কিছু মনোযোগ সহকারে শোনা, আর হেয়ার মানে কোনো একটা কিছু সাধারণভাবে শোনা। যখন কোনো একটা জায়গায় বসে থাকেন অথবা হাঁটা চলা করছেন অথবা বাসায় আছেন, অফিসে আছেন, আপনার কানে অনেক ধরনের আওয়াজ আসে, এই অনেক ধরনের আওয়াজগুলোর সবগুলো আপনি মনোযোগ সহকারে শুনছেন না, তখন সেটা হবে হেয়ার, সাধারণভাবে শোনা, অর্থাৎ কর্ণপাত হওয়া। কিন্তু আপনি যদি কোনো একটা শব্দ মনোযোগ সহকারে শোনেন তখন ব্যবহার করতে হবে লিসেন। যেমন গান শুনি আমরা, মনোযোগ সহকারে শুনি, তখন ব্যবহার করতে হবে লিসেন। লিসেন টু দ্য মিউজিক। ব্রিং এবং ফেচ দুটা অর্থই একই, দুটা মানে আনা, তবে একটা পার্থক্য আছে দুটার ব্যবহারের মধ্যে। ব্রিং হলো আপনি যেই জায়গায় আছেন সেখান থেকে কোনো কিছু আনা। ধরুন আপনি মার্কেটে আছেন, বাসা থেকে ফোন করা হলো একটা বই আনবেন, আপনি মার্কেটে আছেন ওখান থেকে একটা বই কিনে আনবেন, তখন বলতে হবে ব্রিং। ফেচ মানে গিয়ে নিয়ে আসা, এখান থেকে যেই জিনিসটা আনবেন সেই জিনিসের কাছে যেতে হবে, তারপর সেটাকে নিয়ে আবার এখানে আসতে হবে। টেল, সেই, স্পিক। আমরা কখন স্পিক বলবো, কখন সেই বলবো, কখন টেল বলবো? স্পিক মানে কোনো ভাষায় কথা বলা, বক্তব্য দেওয়া এবং দুই বা ততোধিকের সাথে কথোপকথন, আলোচনা অথবা ডায়ালগ করা, তখন স্পিক ব্যবহার করতে হবে। যেমন হি স্পিক্স ইন ইংলিশ। কখন টেল ব্যবহার করব? কোনো গল্প বলার ক্ষেত্রে, ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে,
গল্প কাহিনী কল্প কাহিনী বলার ক্ষেত্রে অথবা মিথ্যে কথা বলার ক্ষেত্রে টেল ব্যবহার করতে হয়। যেমন টেল দ্য স্টোরি অথবা ডোন্ট টেল আ লাই। কখন সেই ব্যবহার করব? কোনো একটা কিছু বর্ণনা করার ক্ষেত্রে, বিবৃতি দেওয়ার ক্ষেত্রে অথবা জানা বিষয় শেয়ার করার ক্ষেত্রে সেই ব্যবহার করতে হয়। যেমন সেই হোয়াট ইউ নো, অর্থাৎ তুমি যা জানো তাই বলো। এখন আমরা আলোচনা করব রিসিভ, অ্যাকসেপ্ট এই দুটো ওয়ার্ড নিয়ে। দুটো ওয়ার্ডের অর্থ একই রকম মনে হলেও এদের মধ্যে আসলে পার্থক্য আছে। রিসিভ মানে কোনো একটা কিছু গ্রহণ করা, সাধারণভাবে গ্রহণ করা, সেটা হবে বস্তুগত, ডকুমেন্টারি। যেমন আই রিসিভড দ্য লেটার। অ্যাকসেপ্ট মানেও গ্রহণ করা। অ্যাকসেপ্ট ব্যবহার করতে হয় কোনো অবস্তুগত বিষয় গ্রহণ করার ক্ষেত্রে। এক্ষেত্রে মনের সাথে বিষয়টা সম্পৃক্ত, মানসিকভাবে কোনো কিছু গ্রহণ করা বা সম্মতি দেওয়া। যেমন আপনি প্রস্তাব করলেন, সেটা আমি মানসিকভাবে গ্রহণ করলাম, তখন হবে অ্যাকসেপ্ট। সেন্টেন্স আমরা বলতে পারি আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল। ডিনাই, রিফিউজ, প্রত্যাখ্যান করা অথবা অস্বীকার করা। কখন আমরা ডিনাই ইউজ করব? সাধারণত সত্যকে অস্বীকার করার ক্ষেত্রে ডিনাই ব্যবহার করা হয়। যেমন হি ডিনাইড হিজ ইনভলভমেন্ট ইন ক্রাইম। রিফিউজ হলো কোনো একটা কাজ করতে বলা হয়েছে অথবা কোনো একটা প্রপোজাল দেওয়া হয়েছে, প্রস্তাব করা হয়েছে, সেটা আপনি প্রত্যাখ্যান করেছেন বা গ্রহণ করেননি, সেক্ষেত্রে রিফিউজ ব্যবহার করতে হবে। সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি আই টোল্ড হিম টু লিভ বাট হি রিফিউজড। প্লেস, স্পেস দুটোর অর্থ জায়গা, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। প্লেস মানে জায়গা, কিন্তু তাতে কোনো স্থাপনা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে অথবা কোনো কিছু দিয়ে পূর্ণ থাকতে পারে ওই জায়গাটা। আর স্পেস হলো খালি জায়গা। পিপল, মব দুটোর অর্থ জনগণ। পিপল অর্থ সাধারণ জনগণ, মব মানে উত্তেজিত জনগণ, দাঙ্গাকারী জনগণ। সাধারণ জনগণ বোঝাতে আমরা পিপল ব্যবহার করব, উত্তেজিত জনগণ বোঝাতে আমরা মব ব্যবহার করব। পিউপিল, স্টুডেন্ট দুটোর অর্থই ছাত্র। নার্সারি থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত এই ছাত্র ছাত্রীদেরকে পিউপিল বলা হয়। ক্লাস 9 থেকে কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এবং যে কোনো পর্যায়ের, বিশেষ করে উচ্চ পর্যায়ে যারা শিক্ষা অর্জন করেন, সেই ধরনের ছাত্র বোঝাতে স্টুডেন্ট ব্যবহার করতে হয়। মিস্ট, ফগ। মিস্ট মানে কুয়াশা, ফগ মানে কুয়াশা, কিন্তু পার্থক্যটা হচ্ছে কুয়াশা থাকা অবস্থায় আপনি যখন অন্তত 1 কিলোমিটার দেখতে পারবেন তখন সেই কুয়াশার অর্থ হলো মিস্ট। আর যখন আপনি 1 কিলোমিটারের অনেক কম দেখতে পারবেন তখন সেই কুয়াশাকে বলা হয় ফগ। ওয়েক আপ, গেট আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, অর্থাৎ জেগে ওঠা, ঘুম ভেঙেছে, জেগে উঠেছেন, তখন ব্যবহার করতে হবে ওয়েক আপ। আর ঘুম থেকে উঠেছেন, বিছানা থেকে উঠে গেছেন, তখন ব্যবহার করতে হবে গেট আপ। গেট আপ মানে শয্যা ত্যাগ করা, যে বিছানায় আছেন বিছানা ত্যাগ করলে বলতে হবে গেট আপ। হোম, হাউস দুটো মানে বাসস্থান। হোম হচ্ছে স্থায়ী বাসস্থান বা নিজের বাসস্থান। আপনার নিজের বাড়ি অথবা নিজের বাসস্থান হলে তখন বলতে হবে হোম। যখন আপনি অন্যজনের বাড়িতে ভাড়া থাকেন অথবা অস্থায়ীভাবে থাকেন তখন বলতে হবে হাউস। মিস্টেক, রং দুটোর অর্থ আপাত দৃষ্টিতে ভুল হলেও এদের মধ্যে একটা পার্থক্য আছে। মিস্টেক মানে আপনি কোনো একটা কিছু নিজের অজান্তেই ভুল করেছেন, কিন্তু সেটা ক্ষতিকর কিছু না। যেমন আই বট আ পেন ইনস্টেড অফ আ পেন্সিল। আমার পেন্সিল কেনার কথা কিন্তু আমি কলম কিনেছি, ভুল হয়ে গেছে। এই ধরনের ভুলকে অনেস্ট এরর বলে। রং, রং মানে ভুল। এই ভুলের মধ্যে কিন্তু অপরাধের একটা গন্ধ থাকে, নৈতিক স্খলন হয়। বাউন্ডারি ক্রস করে ফেলে যেই ভুলটা করা হয়, যে ভুল করলে আপনার চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা আছে অথবা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অথবা আপনার আশেপাশের মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেই ভুলকে বলা হয় রং। ক্রাইম, সিন, গিল্ট তিনটার অর্থই দোষ অথবা অপরাধ। ক্রাইম হলো দেশের আইন কানুন অথবা ল অমান্য করা অথবা ভঙ্গ করা, এটা হলো অপরাধ। অর্থাৎ দেশের আইন অমান্য করা, দেশের ল অমান্য করা হলো অপরাধ বা ক্রাইম। যেমন চুরি করা, মানুষ হত্যা করা, ডাকাতি করা, দুর্নীতি করা, এগুলো হলো ক্রাইম। গিল্ট, গিল্ট হলো সাধারণ কোনো নিয়ম ভঙ্গ করা, আইন ভঙ্গ করা না। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানের অথবা কোনো একটা কোম্পানির কিংবা নিজের এলাকার অথবা ঘরের যে সাধারণ নিয়ম থাকে সে নিয়ম অমান্য করলে অথবা ভঙ্গ করলে তখন আমরা ব্যবহার করব গিল্ট। আর যিনি অমান্য করেন অথবা ভঙ্গ করেন তাকে বলা হয় গিল্টি। সিন, সিন মানে অপরাধ বা পাপ। এটা হলো ধর্মীয় কোনো নিয়ম নীতি যদি অমান্য করেন অথবা ভঙ্গ করেন তখন ব্যবহার করতে হবে সিন। যিনি ধর্মীয় নিয়ম কানুন অমান্য করেন অথবা ভঙ্গ করেন তাকে বলা হয় সিনার, পাপী।
আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো। এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।